15। রাত্রে গোরা বাড়িতে ফিরিয়া আসিয়া অন্ধকার ছাতের উপর বেড়াইতে লাগিল। তাহার নিজের উপরেই রাগ হইল। রবিবারটা সে কেন এমন বৃথা কাটিতে দিল? ব্যক্তিবিশেষের প্রণয় লইয়া অন্য সমস্ত কাজ নষ্ট করিবার জন্য তো গোরা পৃথিবীতে আসে নাই। বিনয় যে পথে যাইতেছে সে পথ হইতে তাহাকে টানিয়া রাখিবার চেষ্টা করিলে কেবলই সময় নষ্ট এবং নিজের মনকে পীড়িত করা হইবে। অতএব জীবনের যাত্রাপথে এখন হইতে বিনয়কে বাদ দিতে হইবে। জীবনে গোরার একটি মাত্র বন্ধু আছে, তাহাকেই ত্যাগ করিয়া গোরা তাহার ধর্মকে সত্য করিয়া তুলিবে। এই বলিয়া গোরা জোর করিয়া হাত নাড়িয়া বিনয়ের সংস্রবকে নিজের চারিদিক হইতে যেন সরাইয়া ফেলিল। এমন সময় মহিম ছাতে আসিয়া হাঁপাইতে হাঁপাইতে কহিলেন, মানুষের যখন ডানা নেই তখন এই তেতলা বাড়ি তৈরি করা কেন বাপু? ডাঙার কাছে মানুষ হয়ে আকাশে বাস করার চেষ্টা করলে আকাশবিহারী দেবতার সয় না। বিনয়ের কাছে গিয়েছিলে? গোরা তাহার স্পষ্ট উত্তর না করিয়া কহিল, বিনয়ের সঙ্গে শশীমুখীর বিয়ে হতে পারবে না। মহিম, কেন, বিনয়ের মত নেই নাকি? গোরা, আমার মত নেই। মহিম হাত উল্টাইয়া কহিলেন, বেশ, এ আবার একটা নতুন ফ্যাসাদ দেখছি। তোমার মত নেই, কারণটা কি শুনি? গোরা, আমি বেশ বুঝেছি বিনয়কে আমাদের সমাজে ধরে রাখা শক্ত হবে। ওর সঙ্গে আমাদের ঘরের মেয়ের বিবাহ চলবে না। মহিম, ঢের ঢের হিঁদুয়ানি দেখেছি, কিন্তু এমনটি আর কোথাও দেখলুম না। কাশি ভাটপাড়া ছাড়িয়ে গেলে যে। তুমি যে দেখি ভবিষ্যৎ দেখে বিধান দাও। কোন দিন বলবে স্বপ্নে দেখলুম খ্রিস্টান হয়েছ, গোবর খেয়ে জাতে উঠতে হবে। অনেক বকাবকির পর মহিম কহিলেন, মেয়েকে তো মূর্খর হাতে দিতে পারি নে। যে ছেলে লেখাপড়া শিখেছে, যার বুদ্ধি শুদ্ধি আছে, সে ছেলে মাঝে মাঝে শাস্ত্র ডিঙিয়ে চলবেই। সেজন্য তার সঙ্গে তর্ক করো, তাকে গাল দাও, কিন্তু তার বিয়ে বন্ধ করে মাঝে থেকে আমার মেয়েটাকে শাস্তি দাও কেন? তোমাদের সমস্তই উল্টো বিচার। মহিম নিচে আসিয়া আনন্দময়ীকে কহিলেন, মা, তোমার গোরাকে তুমি ঠেকাও। আনন্দময়ী উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? মহিম, শশীমুখীর সঙ্গে বিনয়ের বিবাহ আমি একরকম পাকা করেই এনেছিলাম, গোরাকেও রাজি করেছিলুম। ইতিমধ্যে গোরা নাকি স্পষ্ট বুঝতে পেরেছে যে বিনয় যথেষ্ট পরিমাণে হিন্দু নয়, মনু পরাশরের সঙ্গে তার মতের একটু একটু অনৈক্য হয়ে থাকে। তাই গোরা বেঁকে দাঁড়িয়েছে। গোরা বাঁকলে কেমন বাঁকে সে তো জানোই। কলিযুগের জনক যদি পণ করতেন যে বাঁকা গোরাকে সোজা করলে তবে সীতা দেব, তবে শ্রীরামচন্দ্র হার মেনে যেতেন, এ আমি বাজি রেখে বলতে পারি। মনু পরাশরের নিচেই পৃথিবীর মধ্যে সে একমাত্র তোমাকেই মানে। এখন যদি তুমি গতি করে দাও তো মেয়েটা তরে যায়, অমন পাত্র খুঁজলে পাওয়া যাবে না। এই বলিয়া গোরার সঙ্গে আজ ছাতে যা কথাবার্তা হইয়াছে মহিম তাহা সমস্ত বিবৃত করিলেন। বিনয়ের সঙ্গে গোরার একটা বিরোধ যে ঘনাইয়া উঠিতেছে, ইহা বুঝিতে পারিয়া আনন্দময়ীর মন অত্যন্ত উদ্বিগ্ন হইয়া উঠিল। আনন্দময়ী উপরে আসিয়া দেখিলেন গোরা ছাতে বেড়ানো বন্ধ করিয়া ঘরে একটা চৌকির উপর বসিয়া আরেকটা চৌকিতে পা তুলিয়া বই পড়িতেছে। আনন্দময়ী তাহার কাছে একটা চৌকি টানিয়া লইয়া বসিলেন। গোরা সামনের চৌকি হইতে পা নামাইয়া খাড়া হইয়া বসিয়া আনন্দময়ীর মুখের দিকে চাহিল। আনন্দময়ী কহিলেন, বাবা গোরা, আমার একটি কথা রাখিস, বিনয়ের সঙ্গে ঝগড়া করিস নি। আমার কাছে তোরা দুজনে দুটি ভাই, তোদের মধ্যে বিচ্ছেদ ঘটলে আমি সইতে পারবো না। গোরা কহিল, বন্ধু যদি বন্ধন কাটতে চায় তবে তার পিছনে ছোটাছুটি করে আমি সময় নষ্ট করতে পারবো না। আনন্দময়ী কহিলেন, বাবা, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু বিনয় তোমার বন্ধন কাটাতে চাচ্ছে এ কথা যদি বিশ্বাস করো তবে তোমার বন্ধুত্বের জোর কোথায়? গোরা, মা, আমি সোজা চলতে ভালোবাসি। যারা দুদিক রাখতে চায় আমার সঙ্গে তাদের বনবে না। দু নৌকোয় পা দেওয়া যার স্বভাব, আমার নৌকো থেকে তাকে পা সরাতে হবে, এতে আমারই কষ্ট হোক আর তারই কষ্ট হোক। আনন্দময়ী, কি হয়েছে বল দেখি? ব্রাহ্মদের ঘরে সে যাতায়াত করে, এই তো তার অপরাধ। গোরা, সে অনেক কথা মা। আনন্দময়ী, হোক অনেক কথা, কিন্তু আমি একটি কথা বলি, গোরা,
সবসময় তোমার এত জেদ যে তুমি যা ধরো তা কেউ ছাড়াতে পারে না, কিন্তু বিনয়ের বেলায় তুমি এমন আলগা কেন? তোমার অবিনাশ যদি দল ছাড়তে চাইতো, তুমি কি তাকে সহজে ছাড়তে? তোমার বন্ধু বলেই কি ও তোমার সকলের চেয়ে কম? গোরা চুপ করিয়া ভাবিতে লাগিল। আনন্দময়ীর এই কথাতে সে নিজের মনটা পরিষ্কার দেখিতে পাইল। এতক্ষণ সে মনে করিতেছিল সে কর্তব্যের জন্য তাহার বন্ধুকে বিসর্জন দিতে যাইতেছে, এখন স্পষ্ট বুঝিল ঠিক তাহার উল্টা। তাহার বন্ধুত্বের অভিমানে বেদনা লাগিয়াছে বলিয়াই বিনয়কে বন্ধুত্বের চরম শাস্তি দিতে সে উদ্যত হইয়াছে। সে মনে জানিত বিনয়কে বাঁধিয়া রাখিবার জন্য বন্ধুত্বই যথেষ্ট, অন্য কোনো প্রকার চেষ্টা প্রণয়ের অসম্মান। আনন্দময়ী যেই বুঝিলেন তাহার কথাটা গোরার মনে একটুখানি লাগিয়াছে, অমনি তিনি আর কিছু না বলিয়া আস্তে আস্তে উঠিবার উপক্রম করিলেন। গোরাও হঠাৎ বেগে উঠিয়া পড়িয়া আলনা হইতে চাদর তুলিয়া কাঁধে ফেলিল। আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, কোথায় যাও গোরা? গোরা কহিল, আমি বিনয়ের বাড়ি যাচ্ছি। আনন্দময়ী, খাবার তৈরি আছে, খেয়ে যাও। গোরা, আমি বিনয়কে ধরে আনছি, সেও এখানে খাবে। আনন্দময়ী আর কিছু না বলিয়া নিচের দিকে চলিলেন। সিঁড়িতে পায়ের শব্দ শুনিয়া হঠাৎ থামিয়া কহিলেন, ওই বিনয় আসছে। বলিতে বলিতে বিনয় আসিয়া পড়িল। আনন্দময়ীর চোখ ছলছল করিয়া আসিল। তিনি স্নেহে বিনয়ের গায়ে হাত দিয়া কহিলেন, বিনয় বাবা, তুমি খেয়ে আসনি? বিনয় কহিল, না মা। আনন্দময়ী, তোমাকে এখানেই খেতে হবে। বিনয় একবার গোরার মুখের দিকে চাহিল। গোরা কহিল, বিনয় অনেকদিন বাঁচবে, তোমার ওখানেই যাচ্ছিলুম। আনন্দময়ীর বুক হালকা হইয়া গেল। তিনি তাড়াতাড়ি নিচে চলিয়া গেলেন। দুই বন্ধু ঘরে আসিয়া বসিলে গোরা যাহা তাহা একটা কথা তুলিল। কহিল, জানো, আমাদের ছেলেদের জন্য একজন বেশ ভালো জিমন্যাস্টিক মাস্টার পেয়েছি, সে শেখাচ্ছে বেশ। মনের ভিতরের আসল কথাটা এখনো কেহ পারিতে সাহস করিল না। দুইজনে যখন খাইতে বসিয়া গেল, তখন আনন্দময়ী তাহাদের কথাবার্তায় বুঝিতে পারিলেন এখনো তাহাদের উভয়ের মধ্যে বাদো বাদো রহিয়াছে, পর্দা উঠিয়া যায় নাই। তিনি কহিলেন, বিনয়, রাত অনেক হয়েছে, তুমি আজ এইখানেই শুয়ো, আমি তোমার বাসায় খবর পাঠিয়ে দিচ্ছি। বিনয় চকিতের মধ্যে গোরার মুখের দিকে চাহিয়া কহিল, ভুক্তবা রাজ বদাচরেত, খেয়ে রাস্তায় হাঁটা নিয়ম নয়, তাহলে এইখানেই শোয়া যাবে। আহারান্তে দুই বন্ধু ছাতে আসিয়া মাদুর পাতিয়া বসিল। ভাদ্রমাস পড়িয়াছে, শুক্লপক্ষের জ্যোৎস্নায় আকাশ ভাসিয়া যাইতেছে। হালকা পাতলা সাদা মেঘ ক্ষণিক ঘুমের ঘোরের মতো মাঝে মাঝে চাঁদকে একটুখানি ঝাপসা করিয়া দিয়া আস্তে আস্তে উড়িয়া চলিতেছে। চারিদিকে দিগন্ত পর্যন্ত নানা আয়তনের উঁচু নিচু ছাদের শ্রেণী ছায়াতে, আলোতে এবং মাঝে মাঝে গাছের মাথার সঙ্গে মিশিয়া যেন সম্পূর্ণ প্রয়োজনহীন একটা প্রকাণ্ড অবাস্তব খেয়ালের মতো পড়িয়া রহিয়াছে। গির্জার গড়িতে 11টার ঘণ্টা বাজিল। বরফওয়ালা তাহার শেষ হাঁক হাঁকিয়া চলিয়া গেল। গাড়ির শব্দ মন্দ হইয়া আসিয়াছে। গোরাদের গলিতে জাগরণের লক্ষণ নাই, কেবল প্রতিবেশী রাস্তা বলে কাঠের মেঝের ওপর ঘোড়ার খুরের এক শব্দ এক একবার শোনা যাইতেছে এবং কুকুর ঘেউ ঘেউ করিয়া উঠিতেছে। দুইজনে অনেকক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পরে বিনয় প্রথমটা একটু দ্বিধা করিয়া অবশেষে পরিপূর্ণ বেগে তাহার মনের কথাকে বন্ধন মুক্ত করিয়া দিল। বিনয় কহিল, ভাই গোরা, আমার বুক ভরে উঠেছে। আমি জানি এসব বিষয় তোমার মন নেই, কিন্তু তোমাকে না বললে আমি বাঁচব না। আমি ভালো মন্দ কিছুই বুঝতে পারছি না, কিন্তু এটা নিশ্চয় এর সঙ্গে কোনো চাতুরি খাটবে না। বইয়েতে অনেক কথা পড়েছি এবং এতদিন মনে করে এসেছি সব জানি, ঠিক যেন ছবিতে জল দেখে মনে করতুম সাঁতার দেওয়া খুব সহজ, কিন্তু আজ জলের মধ্যে পড়ে এক মুহূর্তে বুঝতে পেরেছি এ তো ফাঁকি নয়। এই বলিয়া বিনয় তাহার জীবনের এই আশ্চর্য আবির্ভাবকে একান্ত চেষ্টায় গোরার সম্মুখে উদ্ঘাটিত করতে লাগিল। বিনয় বলিতে লাগিল, আজকাল তাহার কাছে সমস্ত দিন ও রাত্রির মধ্যে কোথাও যেন কিছু ফাঁক নাই।
সমস্ত আকাশের মধ্যে কোথাও যেন কোনো রন্ধ্র নাই, সমস্ত একেবারে নিবিড়ভাবে ভরিয়া গেছে। বসন্তকালের মৌচাক যেমন মধুতে ভরিয়া ফাটিয়া যাইতে চায়, তেমনি তর। আগে এই বিশ্ব চরাচরের অনেকখানি তাহার জীবনের বাহিরে পড়িয়া থাকিত, যেটুকুতে তাহার প্রয়োজন সেইটুকুতেই তাহার দৃষ্টিবদ্ধ ছিল। আজ সমস্তই তাহার সম্মুখে আসিতেছে, সমস্তই তাহাকে স্পর্শ করিতেছে, সমস্তই একটা নতুন অর্থে পূর্ণ হইয়া উঠিয়াছে। সে জানিত না পৃথিবীকে সে এত ভালোবাসে, আকাশ এমন আশ্চর্য, আলোক এমন অপূর্ব, রাস্তার অপরিচিত পথিকের প্রবাহ এমন গভীরভাবে সত্য। তাহার ইচ্ছা করে সকলের জন্য সে কিছু একটা করে, তাহার সমস্ত শক্তিকে আকাশের সূর্যের মতো সে জগতের চিরন্তন সামগ্রী করিয়া তোলে। বিনয় যে কোনো ব্যক্তিবিশেষের প্রসঙ্গে এই সমস্ত কথা বলিতেছে তাহা হঠাৎ মনে হয় না। সে যেন কাহারও নাম মুখে আনিতে পারে না, আভাস দিতে গেলেও কুণ্ঠিত হইয়া পড়ে। এই যে আলোচনা করিতেছে, ইহার জন্য সে যেন কাহার প্রতি অপরাধ অনুভব করিতেছে। ইহা অন্যায়, ইহা অপমান। কিন্তু আজ এই নির্জন রাত্রে নিস্তব্ধ আকাশে বন্ধুর পাশে বসিয়া এই অন্যায়টুকু সে কোনো মতেই কাটাইতে পারিল না। সে কি মুখ, প্রাণের আভা তাহার কপলের কোমলতার মধ্যে কি সুকুমার ভাবে প্রকাশ পাইতেছে। হাসিতে তাহার অন্তঃকরণ কি আশ্চর্য আলোর মতো ফুটিয়া পড়ে। ললাটে কি বুদ্ধি, এবং ঘন পল্লবের ছায়াতলে দুই চক্ষুর মধ্যে কি নিবিড় অনির্বচনীয়তা। আর সেই দুটি হাত সেবা এবং স্নেহকে সৌন্দর্যে সার্থক করিবার জন্য প্রস্তুত হইয়া আছে। সে যেন কথা কহিতেছে। বিনয় নিজের জীবনকে, যৌবনকে ধন্য জ্ঞান করিতেছে। এই আনন্দে তাহার বুকের মধ্যে যেন ফুলিয়া ফুলিয়া উঠিতেছে। পৃথিবীর অধিকাংশ লোকই যাহা না দেখিয়াই জীবন সাঙ্গ করে, বিনয় যে তাহাকে এমন করিয়া চোখের সামনে মূর্তিমান দেখিতে পাইবে, ইহার চেয়ে আশ্চর্য কিছুই নাই। কিন্তু এ কি পাগলামি, এ কি অন্যায়। হোক অন্যায়, আর তো ঠেকাইয়া রাখা যায় না। এই স্রোতেই যদি কোনো একটা কূলে তুলিয়া দেয় তো ভালো, আর যদি ভাসাইয়া দেয়, যদি তলাইয়া লয়, তবে উপায় কি? মুশকিল হলো এই যে উদ্ধারের ইচ্ছাও হয় না। এতদিনকার সমস্ত সংস্কার, সমস্ত স্থিতি হারাইয়া চলিয়া যাওয়াই যেন জীবনের সার্থক পরিণাম। গোরা চুপ করিয়া শুনিতে লাগিল। এই ছাতে, এমনি নির্জন নিষুপ্ত জ্যোৎস্না রাতে আরো অনেক দিন দুইজনে অনেক কথা হইয়া গেছে। কত সাহিত্য, কত লোকচরিত্র, কত সমাজহিতের আলোচনা, ভবিষ্যৎ জীবনযাত্রা সম্বন্ধে দুইজনের কত সংকল্প। কিন্তু এমন কথা ইহার পূর্বে আর কোনো দিন হয় নাই। মানব হৃদয়ের এমন একটা সত্য পদার্থ, এমন একটা প্রবল প্রকাশ এমন করিয়া গোরার সামনে আসিয়া পড়ে নাই। এই সমস্ত ব্যাপারকে সে এতদিন কবিত্বের আবর্জনা বলিয়া সম্পূর্ণ উপেক্ষা করিয়া আসিয়াছে। আজ সে ইহাকে এত কাছে দেখিল যে ইহাকে আর অস্বীকার করিতে পারিল না। শুধু তাহাই নয়, ইহার বেগ তাহার মনকে ঠেলা দিল। ইহার পুলক তাহার সমস্ত শরীরের মধ্যে বিদ্যুতের মতো খেলিয়া গেল। তাহার যৌবনের একটা অগোচর অংশের পর্দা মুহূর্তের জন্য হাওয়ায় উড়িয়া গেল, এবং সেই এতদিনকার রুদ্ধ কক্ষে এই শরৎ নিশীথের জ্যোৎস্না প্রবেশ করিয়া একটা মায়া বিস্তার করিয়া দিল। চন্দ্র কখন একসময় ছাদগুলার নিচে নামিয়া গেল। পূর্ব দিকে তখন নিদ্রিত মুখের হাসির মতো একটুখানি আলোকের আভাস দিয়াছে। এতক্ষণ পরে বিনয়ের মনটা হালকা হইয়া একটা সংকোচ উপস্থিত হইল। একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, আমার এ সমস্ত কথা তোমার কাছে খুব ছোট। তুমি আমাকে হয়তো মনে মনে অবজ্ঞা করছো, কিন্তু কি করব বলো, কখনো তোমার কাছে কিছু লুকোইনি, আজও লুকোলুম না। তুমি বোঝো আর না বোঝো। গোরা বলিল, বিনয়, এসব কথা আমি যে ঠিক বুঝি তা বলতে পারি না। দুদিন আগে তুমিও বুঝতে না। জীবন ব্যাপারের মধ্যে এই সমস্ত আবেগ এবং আবেশ আমার কাছে যে আজ পর্যন্ত অত্যন্ত ছোট ঠেকেছে, সে কথাও অস্বীকার করতে পারি না। তাই বলে এটা যে বাস্তবিকই ছোট তা হয়তো নয়। এর শক্তি, এর গভীরতা আমি প্রত্যক্ষ করিনি বলেই এটা আমার কাছে বস্তুহীন মায়ার মতো থেকেছে। কিন্তু তোমার এত বড় উপলব্ধিকে আজ আমি মিথ্যা বলবো কি করে? আসল কথা হচ্ছে এই,
যে লোক যে ক্ষেত্রে আছে সেক্ষেত্রের বাইরের সত্য যদি তার কাছে ছোট হয়ে না থাকে তবে সে ব্যক্তি কাজ করতেই পারে না। এই জন্যই ঈশ্বর দূরের জিনিসকে মানুষের দৃষ্টির কাছে খাটো করে দিয়েছেন, সব সত্যকেই সমান প্রত্যক্ষ করিয়ে তাকে মহা বিপদে ফেলেননি। আমাদের একটা দিক বেছে নিতেই হবে, সব একসঙ্গে আঁকড়ে ধরার লোভ ছাড়তেই হবে, নইলে সত্যকেই পাবো না। তুমি যেখানে দাঁড়িয়ে সত্যের যে মূর্তিকে প্রত্যক্ষ করছো, আমি সেখানে সে মূর্তিকে অভিবাদন করতে যেতে পারবো না। তাহলে আমার জীবনের সত্যকে হারাতে হবে, হয় এদিক নয় ওদিক। বিনয় কহিল, হয় বিনয় নয় গোরা। আমি নিজেকে ভরে নিতে দাঁড়িয়েছি, তুমি নিজেকে ত্যাগ করতে দাঁড়িয়েছ। গোরা অসহিষ্ণু হইয়া কহিল, বিনয়, তুমি মুখে মুখে বই রচনা করো না। তোমার কথা শুনে আমি একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছি, তোমার জীবনে তুমি আজ একটা প্রবল সত্যের সামনে মুখোমুখি দাঁড়িয়েছ, তার সঙ্গে ফাঁকি চলে না। সত্যকে উপলব্ধি করলেই তার কাছে আত্মসমর্পণ করতেই হবে, সে আর থাকবার জো নেই। আমি যে ক্ষেত্রে দাঁড়িয়েছি সেই ক্ষেত্রের সত্যকেও অমনি করেই একদিন আমি উপলব্ধি করব, এই আমার আকাঙ্ক্ষা। তুমি এতদিন বই পড়া প্রেমের পরিচয়ই পরিতৃপ্ত ছিলে, আমিও বই পড়া স্বদেশ প্রেমকেই জানি। প্রেম আজ তোমার কাছে যখনই প্রত্যক্ষ হলো তখনই বুঝতে পেরেছ বইয়ের জিনিসের চেয়ে এ কত সত্য। এ তোমার সমস্ত জগৎ চরাচর অধিকার করে বসেছে, কোথাও তুমি এর কাছ থেকে নিষ্কৃতি পাচ্ছ না। স্বদেশ প্রেম যেদিন আমার সম্মুখে এমনি সর্বাঙ্গীনভাবে প্রত্যক্ষ গোচর হবে, সেদিন আমারও আর রক্ষা নেই। সেদিন সে আমার ধন প্রাণ, আমার অস্থি মজ্জা রক্ত, আমার আকাশ আলোক, আমার সমস্তই অনায়াসে আকর্ষণ করে নিতে পারবে। স্বদেশের সেই সত্য মূর্তি যে কি আশ্চর্য, অপরূপ, কি সুনিশ্চিত সুগোচর, তার আনন্দ, তার বেদনা যে কি প্রচণ্ড প্রবল, যা বন্যার স্রোতের মতো জীবন মৃত্যুকে এক মুহূর্তে লঙ্ঘন করে যায়, তা আজ তোমার কথা শুনে মনে মনে অল্প অল্প অনুভব করতে পারছি। তোমার জীবনের এই অভিজ্ঞতা আমার জীবনকে আজ আঘাত করেছে। তুমি যা পেয়েছো তা আমি কোনোদিন বুঝতে পারবো কিনা জানি না, কিন্তু আমি যা পেতে চাই তার আস্বাদ যেন তোমার ভিতর দিয়েই আমি অনুভব করছি। বলিতে বলিতে গোরা মাদুর ছাড়িয়া উঠিয়া ছাতে বেড়াইতে লাগিল। পূর্ব দিকে উষার আভাস তাহার কাছে যেন একটা বাক্যের মতো, বার্তার মতো প্রকাশ পাইল, যেন প্রাচীন তপবনের একটা বেদমন্ত্রের মতো উচ্চারিত হইয়া উঠিল। তাহার সমস্ত শরীর কাঁটা দিল। মুহূর্তের মধ্যে সে স্তম্ভিত হইয়া দাঁড়াইল এবং ক্ষণকালের জন্য তাহার মনে হইল তাহার ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া একটি জ্যোতির্লেখা সূক্ষ্ম মৃণালের ন্যায় উঠিয়া একটি জ্যোতির্ময় শতদলে সমস্ত আকাশে পরিব্যাপ্ত হইয়া বিকশিত হইল। তাহার সমস্ত প্রাণ, সমস্ত চেতনা, সমস্ত শক্তি যেন ইহাতে একেবারে পরম আনন্দে নিঃশেষিত হইয়া গেল। গোরা যখন আপনাতে আপনি ফিরিয়া আসিল তখন সে হঠাৎ বলিয়া উঠিল, বিনয়, তোমার এ প্রেমকেও পার হয়ে আসতে হবে। আমি বলছি ওখানে থামলে চলবে না। আমাকে যে মহাশক্তি আহ্বান করেছেন তিনি যে কত বড় সত্য, একদিন তোমাকে আমি তা দেখাবো। আমার মনের মধ্যে আজ ভারী আনন্দ হচ্ছে। তোমাকে আজ আমি আর কারো হাতে ছেড়ে দিতে পারবো না। বিনয় মাদুর ছাড়িয়া উঠিয়া গোরার কাছে আসিয়া দাঁড়াইল। গোরা তাহাকে একটা অপূর্ব উৎসাহে দুই হাত দিয়া বুকে চাপিয়া ধরিল, কহিল, ভাই বিনয়, আমরা মরব, এক মরণেই মরব। আমরা দুজনে এক, কেউ আমাদের বিচ্ছিন্ন করবে না, কেউ বাধা দিতে পারবে না। গোরার এই গভীর উৎসাহের বেগ বিনয়ের মধ্যেও তরঙ্গিত হইয়া উঠিল। সে কোনো কথা না বলিয়া গোরার এই আকর্ষণে আপনাকে ছাড়িয়া দিল। গোরা বিনয় দুইজনে নীরবে পাশাপাশি বেড়াইতে লাগিল। পূর্বাকাশ রক্তবর্ণ হইয়া উঠিল। গোরা কহিল, ভাই, আমার দেবীকে আমি যেখানে দেখতে পাচ্ছি সে তো সৌন্দর্যের মাঝখানে নয়, সেখানে দুর্ভিক্ষ, দারিদ্র, সেখানে কষ্ট আর অপমান, সেখানে গান দিয়ে ফুল দিয়ে পুজো নয়, সেখানে প্রাণ দিয়ে রক্ত দিয়ে পুজো করতে হবে। আমার কাছে সেইটাই সবচেয়ে বড় আনন্দ বলে মনে হচ্ছে। সেখানে সুখ দিয়ে ভোলাবার কিছু নেই, সেখানে নিজের জোরে সম্পূর্ণ জাগতে হবে, সম্পূর্ণ দিতে হবে। মাধুর্য নয়,
এ একটা দুর্জয় দুঃসহ আবির্ভাব, এ নিষ্ঠুর, এ ভয়ঙ্কর। এর মধ্যে সেই কঠিন ঝংকার আছে, যাতে করে সপ্ত সুর একসঙ্গে বেজে উঠে তার তার ছিঁড়ে যায়। মনে করলে আমার বুকের মধ্যে উল্লাস জেগে ওঠে। আমার মনে হয় এই আনন্দই পুরুষের আনন্দ, এই হচ্ছে জীবনের তাণ্ডব নৃত্য। পুরাতনের প্রলয়যজ্ঞের আগুনের শিখার উপরে নূতনের অপরূপ মূর্তি দেখবার জন্যই পুরুষের সাধনা। রক্তবর্ণ আকাশ ক্ষেত্রে একটা বন্ধনমুক্ত জ্যোতির্ময় ভবিষ্যৎকে আমি দেখতে পাচ্ছি। আজকেকার এই আসন্ন প্রভাতের মধ্যেই দেখতে পাচ্ছি। দেখো, আমার বুকের ভিতরে কে ডমরু বাজাচ্ছে। বলিয়া বিনয়ের হাত লইয়া গোরা নিজের বুকের উপর চাপিয়া ধরিল। বিনয় কহিল, ভাই গোরা, আমি তোমার সঙ্গেই যাব, কিন্তু আমি তোমাকে বলছি, আমাকে কোনো দিন তুমি দ্বিধা করতে দিও না। একেবারে ভাগ্যের মতো নির্দয় হয়ে আমাকে টেনে নিও। আমাদের দুইজনের এক পথ, কিন্তু আমাদের শক্তি তো সমান নয়। গোরা কহিল, আমাদের প্রকৃতির মধ্যে ভেদ আছে, কিন্তু একটা মহৎ আনন্দে আমাদের ভিন্ন প্রকৃতিকে এক করে দেবে। তোমাতে আমাতে যে ভালোবাসা আছে, তার চেয়ে বড় প্রেমে আমাদের এক করে দেবে। সেই প্রেম যতক্ষণ সত্য না হবে, ততক্ষণে আমাদের দুজনের মধ্যে পদে পদে অনেক আঘাত সংঘাত, বিরোধ বিচ্ছেদ ঘটতে থাকবে। তারপরে একদিন আমরা সমস্ত ভুলে গিয়ে, আমাদের পার্থক্যকে, আমাদের বন্ধুত্বকেও ভুলে গিয়ে, একটা প্রচন্ড আত্মপরিহারের মধ্যে অটল বলে মিলে গিয়ে দাঁড়াতে পারবো। সেই কঠিন আনন্দই আমাদের বন্ধুত্বের শেষ পরিণাম হবে। বিনয় গোরার হাত চাপিয়া ধরিয়া কহিল, তাই হোক। গোরা কহিল, ততদিন কিন্তু আমি তোমাকে অনেক কষ্ট দেব। আমার সব অত্যাচার তোমাকে সইতে হবে, কেননা আমাদের বন্ধুত্বকেই জীবনের শেষ লক্ষ্য করে দেখতে পারবো না। যেমন করে হোক তাকেই বাঁচিয়ে চলবার চেষ্টা করে তার অসম্মান করব না। এতে যদি বন্ধুত্ব ভেঙে পড়ে তাহলে উপায় নেই, কিন্তু যদি বেঁচে থাকে তাহলে বন্ধুত্ব সার্থক হবে। এমন সময় দুইজনে পদশব্দে চমকিয়া উঠিয়া পিছনে চাহিয়া দেখিল, আনন্দময়ী ছাতে আসিয়াছেন। তিনি দুজনের হাত ধরিয়া ঘরের দিকে টানিয়া লইয়া কহিলেন, চলো, শোবে চলো। দুইজনেই বলিল, আজ আর ঘুম হবে না মা। হবে বলিয়া আনন্দময়ী দুই বন্ধুকে জোর করিয়া বিছানায় পাশাপাশি শোয়াইয়া দিলেন এবং ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া দুইজনের শিয়রের কাছে পাখা করিতে বসিলেন। বিনয় কহিল, মা, তুমি পাখা করতে বসলে কিন্তু আমাদের ঘুম হবে না। আনন্দময়ী বললেন, কেমন না হয় দেখব। আমি চলে গেলেই তোমরা আবার কথা আরম্ভ করে দেবে, সেটি হচ্ছে না। দুইজনে ঘুমাইয়া পড়িলে আনন্দময়ী আস্তে আস্তে ঘর হইতে বাহির হইয়া আসিলেন। সিঁড়ি দিয়া নামিবার সময় দেখিলেন মহিম উপরে উঠিয়া আসিতেছেন। আনন্দময়ী কহিলেন, এখন না, কাল সমস্ত রাত ওরা ঘুমায়নি, আমি এইমাত্র ওদের ঘুম পাড়িয়ে আসছি। মহিম কহিলেন, বাস রে, একেই বলে বন্ধুত্ব। বিয়ের কথাটা উঠেছিল কি জানো? আনন্দময়ী, জানি নে। মহিম, বোধহয় একটা কিছু ঠিক হয়ে গেছে, তা ঘুম ভাঙবে কখন? শীঘ্র বিয়েটা না হলে বিঘ্ন অনেক আছে। আনন্দময়ী হাসিয়া কহিলেন, ওরা ঘুমিয়ে পড়ার দরুন বিঘ্ন হবে না, আজ দিনের মধ্যেই ঘুম ভাঙবে। 16। বরদা সুন্দরী কহিলেন, তুমি সুচরিতার বিয়ে দেবে না নাকি? পরেশবাবু তাহার স্বাভাবিক শান্ত গম্ভীর ভাবে কিছুক্ষণ পাকা দাড়িতে হাত বুলাইলেন, তারপর মৃদুস্বরে কহিলেন, পাত্র কোথায়? বরদা সুন্দরী কহিলেন, কেন, পানুবাবুর সঙ্গে ওর বিবাহের কথা তো ঠিক হয়েই আছে। অন্তত আমরা তো মনে মনে তাই জানি, সুচরিতাও জানে। পরেশ কহিলেন, পানুবাবুকে রাধারানীর ঠিক পছন্দ হয় বলে আমার মনে হচ্ছে না। বরদা সুন্দরী, দেখো, এইগুলো আমার ভালো লাগে না। সুচরিতাকে আমার আপন মেয়েদের থেকে কখনো তফাৎ করে দেখিনি, কিন্তু তাই বলে এ কথাও তো বলতে হয় উনিই বা কি এমন অসামান্য। পানুবাবুর মতো বিদ্বান ধার্মিক লোক যদি ওকে পছন্দ করে থাকে, সেটা কি উড়িয়ে দেবার জিনিস? তুমি যাই বলো, আমার লাবণ্যকে তো দেখতে ওর চেয়ে ঢের ভালো, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, আমরা যাকে পছন্দ করে দেব ও তাকেই বিয়ে করবে, কখনো না বলবে না।
তোমরা যদি সুচরিতার দেমাগ বাড়িয়ে তোলো তাহলে ওর পাত্র মেলাই ভার হবে। পরেশ ইহার পরে আর কোনো কথাই বলিলেন না। বরদা সুন্দরীর সঙ্গে তিনি কোনোদিন তর্ক করিতেন না, বিশেষত সুচরিতার সম্বন্ধে। সতীশকে জন্ম দিয়া যখন সুচরিতার মার মৃত্যু হয় তখন সুচরিতার বয়স 7। তাহার পিতা রামশরণ হালদার স্ত্রীর মৃত্যুর পরে ব্রাহ্ম সমাজে প্রবেশ করেন এবং পাড়ার লোকের অত্যাচারে গ্রাম ছাড়িয়া ঢাকায় আসিয়া আশ্রয় লন। সেখানে পোস্ট অফিসের কাজে যখন নিযুক্ত ছিলেন তখন পরেশের সঙ্গে তাহার ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। সুচরিতা তখন হইতেই পরেশকে ঠিক নিজের পিতার মতোই জানিত। রামশরণের মৃত্যু হঠাৎ ঘটিয়াছিল। তাহার টাকা কড়ি যাহা কিছু ছিল তাহার ছেলে ও মেয়ের নামে 2 ভাগে দান করিয়া তিনি উইলপত্রে পরেশবাবুকে ব্যবস্থা করিবার ভার দিয়াছিলেন। তখন হইতে সতীশ ও সুচরিতা পরেশের পরিবারভুক্ত হইয়া গিয়াছিল। ঘরের বা বাহিরের লোকে সুচরিতার প্রতি বিশেষ স্নেহ বা মনোযোগ করিলে বরদা সুন্দরীর মনে ভালো লাগিত না। অথচ যে কারণেই হোক সুচরিতা সকলের কাজ হইতেই স্নেহ ও শ্রদ্ধা আকর্ষণ করিত। বরদা সুন্দরীর মেয়েরা তাহার ভালোবাসা লইয়া পরস্পরের সঙ্গে ঝগড়া করিত। বিশেষত মেজ মেয়ে ললিতা তাহার ঈর্ষাপরায়ণ প্রণয়ের দ্বারা সুচরিতাকে দিন রাত্রি যেন আঁকড়াইয়া থাকিতে চাহিত। পড়াশুনোর খ্যাতিতে তাহার মেয়েরা তখনকার কালের সকল বিদুষীকেই ছাড়াইয়া যাইবে, বরদা সুন্দরীর মনে এই আকাঙ্ক্ষা ছিল। সুচরিতা তাহার মেয়েদের সঙ্গে একসঙ্গে মানুষ হইয়া এ সম্বন্ধে তাহাদের সমান ফল লাভ করিবে, ইহা তাহার পক্ষে সুখকর ছিল না। সেই জন্য স্কুল যাইবার সময় সুচরিতার নানা প্রকার বিঘ্ন ঘটিতে থাকিত। সেই সকল বিঘ্নের কারণ অনুমান করিয়া পরেশ সুচরিতার স্কুল বন্ধ করিয়া দিয়া তাহাকে নিজেই পড়াইতে আরম্ভ করিলেন। শুধু তাই নয়, সুচরিতা বিশেষভাবে তাহারই যেন সঙ্গিনীর মতো হইয়া উঠিল। তিনি তাহার সঙ্গে নানা বিষয়ে আলাপ করিতেন। সে যেখানে যাইতেন তাহাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেন। যখন দূরে থাকিতে বাধ্য হইতেন তখন চিঠিতে বহুতর প্রসঙ্গ উত্থাপন করিয়া বিস্তারিত আলোচনা করিতেন। এমনি করিয়া সুচরিতার মন তাহার বয়স ও অবস্থাকে ছাড়াইয়া অনেকটা পরিণত হইয়া উঠিয়াছিল। তাহার মুখশ্রীতে ও আচরণে যে একটি গাম্ভীর্যের বিকাশ হইয়াছিল, তাহাতে কেহ তাহাকে বালিকা বলিয়া গণ্য করিতে পারিত না। এবং লাবণ্য যদিচ বয়সে প্রায় তাহার সমান ছিল, তবু সকল বিষয়ে সুচরিতাকে সে আপনার চেয়ে বড় বলিয়াই মনে করিত। এমনকি বরদা সুন্দরীও তাহাকে ইচ্ছা করিলেও কোনো মতেই তুচ্ছ করিতে পারিতেন না। পাঠকেরা পূর্বেই পরিচয় পাইয়াছেন। হারানবাবু অত্যন্ত উৎসাহী ব্রাহ্ম সমাজের সকল কাজেই তাহার হাত ছিল। তিনি নৈশ স্কুলের শিক্ষক, কাগজের সম্পাদক, স্ত্রী বিদ্যালয়ের সেক্রেটারি, কিছুতেই তাহার শ্রান্তি ছিল না। এই যুবকটি যে একদিন ব্রাহ্ম সমাজে অত্যুচ্চ স্থান অধিকার করিবে, সকলেরই মনে এই আশা ছিল। বিশেষত ইংরেজি ভাষায় তাহার অধিকার ও দর্শন শাস্ত্রে তাহার পারদর্শিতা সম্বন্ধে খ্যাতি বিদ্যালয়ের ছাত্রদের যোগে ব্রাহ্ম সমাজের বাহিরেও বিস্তৃত হইয়াছিল। এই সকল নানা কারণে অন্যান্য সকল ব্রাহ্মের ন্যায় সুচরিতাও হারানবাবুকে বিশেষ শ্রদ্ধা করিত। ঢাকা হইতে কলিকাতা আসিবার সময় হারানবাবুর সহিত পরিচয়ের জন্য তাহার মনের মধ্যে বিশেষ ঔৎসুক্যও জাগিয়াছিল। অবশেষে বিখ্যাত হারানবাবুর সঙ্গে শুধু যে পরিচয় হইল তাহা নহে, অল্পদিনের মধ্যেই সুচরিতার প্রতি তাহার হৃদয়ের আকৃষ্ট ভাব প্রকাশ করিতে হারানবাবু সংকোচ বোধ করিলেন না। স্পষ্ট করিয়া তিনি যে সুচরিতার নিকট তাহার প্রণয় জ্ঞাপন করিয়াছিলেন তাহা নহে, কিন্তু সুচরিতার সর্বপ্রকার অসম্পূর্ণতা পূরণ, তাহার ত্রুটি সংশোধন, তাহার উৎসাহ বর্ধন, তাহার উন্নতি সাধনের জন্য তিনি এমনই মনোযোগী হইয়া উঠিলেন যে এই কন্যাকে যে তিনি বিশেষভাবে আপনার উপযুক্ত সঙ্গিনী করিয়া তুলিতে ইচ্ছা করিয়াছেন তাহা সকলের কাছেই সুগোচর হইয়া উঠিল। এই ঘটনায় হারানবাবুর প্রতি বরদা সুন্দরীর পূর্বতন শ্রদ্ধা নষ্ট হইয়া গেল এবং ইহাকে তিনি সামান্য স্কুল মাস্টার মাত্র বলিয়া অবজ্ঞা করিতে চেষ্টা করিলেন। সুচরিতাও যখন বুঝিতে পারিল যে বিখ্যাত হারানবাবুর চিত্ত সে জয় করিয়াছে, তখন মনের মধ্যে ভক্তি মিশ্রিত গর্ব অনুভব করিল। প্রধান পক্ষের নিকট হইতে কোনো প্রস্তাব উপস্থিত না হইলেও হারানবাবুর সঙ্গেই সুচরিতার বিবাহ নিশ্চয় বলিয়া সকলে যখন স্থির করিয়াছিল, তখন সুচরিতাও মনে মনে তাহাতে সায় দিয়াছিল এবং
হারানবাবু ব্রাহ্ম সমাজের যে সকল হিত সাধনের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন, কিরূপ শিক্ষা ও সাধনার দ্বারা সেও তাহার উপযুক্ত হইবে, এই তাহার এক বিশেষ উৎকণ্ঠার বিষয় হইয়া উঠিয়াছিল। সে যে কোনো মানুষকে বিবাহ করিতে যাইতেছে, তাহার হৃদয়ের মধ্যে অনুভব সে করিতে পারে নাই। সে যেন ব্রাহ্ম সম্প্রদায়ের সুমহৎ মঙ্গলকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছে। সেই মঙ্গল প্রচুর গ্রন্থপাঠ দ্বারা, অত্যুচ্চ বিদ্বান এবং তত্ত্বজ্ঞানের দ্বারা নিরতিশয় গম্ভীর। এই বিবাহের কল্পনা তাহার কাছে ভয়, সম্ভ্রম ও দুঃসাধ্য দায়িত্ববোধের দ্বারা রচিত একটা পাথরের কেল্লার মতো বোধ হইতে লাগিল। তাহা যে কেবল সুখে বাস করিবার তাহা নহে, তাহা লড়াই করিবার, তাহা পারিবারিক নহে, তাহা ঐতিহাসিক। এই অবস্থাতেই যদি বিবাহ হইয়া যাইত, তবে অন্তত কন্যাপক্ষের সকলেই এই বিবাহকে বিশেষ একটা সৌভাগ্য বলিয়াই জ্ঞান করিত। কিন্তু হারানবাবু নিজের উৎকৃষ্ট মহৎ জীবনের দায়িত্বকে এতই বড় করিয়া দেখিতেন যে কেবলমাত্র ভালো লাগার দ্বারা আকৃষ্ট হইয়া বিবাহ করাকে তিনি নিজের অযোগ্য বলিয়া জ্ঞান করিলেন। এই বিবাহ দ্বারা ব্রাহ্ম সমাজ কি পরিমাণে লাভবান হইবে তাহা সম্পূর্ণ বিচার না করিয়া তিনি এই কাজে প্রবৃত্ত হইতে পারিলেন না। সেই কারণে তিনি সেই দিক হইতে সুচরিতাকে পরীক্ষা করিতে লাগিলেন। এরূপভাবে পরীক্ষা করিতে গেলে পরীক্ষা দিতেও হয়। হারানবাবু পরেশবাবুর ঘরে সুপরিচিত হইয়া উঠিলেন। তাহাকে তাহার বাড়ির লোক যে পানুবাবু বলিয়া ডাকিত, এ পরিবারেও তাহার সেই পানুবাবু নাম প্রচার হইল। এখন তাহাকে কেবল ইংরেজি বিদ্যার ভাণ্ডার, তত্ত্বজ্ঞানের আধার ও ব্রাহ্ম সমাজের মঙ্গলের অবতার রূপে দেখা আর সম্ভবপর হইল না। তিনি যে মানুষ, এই পরিচয়টাই সকলের চেয়ে নিকট হইয়া উঠিল। তখন তিনি কেবলমাত্র শ্রদ্ধা ও সম্ভ্রমের অধিকারী না হইয়া ভালো লাগা মন্দ লাগার আয়ত্তাধীন হইয়া আসিলেন। আশ্চর্যের বিষয় এই যে হারানবাবুকে যে ভাবটা পূর্বে দূর হইতে সুচরিতার ভক্তি আকর্ষণ করিয়াছিল, সেই ভাবটাই নিকটে আসিয়া তাহাকে আঘাত করিতে লাগিল। ব্রাহ্ম সমাজের মধ্যে যাহা কিছু সত্য, মঙ্গল ও সুন্দর আছে, হারানবাবু তাহার অভিভাবক স্বরূপ হইয়া তাহার রক্ষাকর্তার ভার লওয়াতে তাহাকে অত্যন্ত অসঙ্গত রূপে ছোট দেখিতে হইল। সত্যের সঙ্গে মানুষের যথার্থ সম্বন্ধ ভক্তির সম্বন্ধ, তাহাতে মানুষকে স্বভাবতই বিনয়ী করিয়া তোলে। তাহা না করিয়া যেখানে মানুষকে উদ্ধত ও অহংকৃত করে, সেখানে মানুষ আপন ক্ষুদ্রতাকে সেই সত্যের তুলনাতেই অত্যন্ত সুস্পষ্ট করিয়া প্রকাশ করে। এইখানেই পরেশবাবুর সঙ্গে হারানের প্রভেদ সুচরিতা মনে মনে আলোচনা না করিয়া থাকিতে পারিল না। পরেশবাবু ব্রাহ্ম সমাজের নিকট হইতে যাহা লাভ করিয়াছেন, তাহার সম্মুখে তাহার মাথা যেন সর্বদা নত হইয়া আছে। সে সম্বন্ধে তাহার লেশমাত্র প্রগল্ভতা নাই। তাহার গভীরতার মধ্যে তিনি নিজের জীবনকে তলাইয়া দিয়াছেন। পরেশবাবুর শান্ত মুখচ্ছবি দেখিলে তিনি যে সত্যকে হৃদয়ে বহন করিয়াছেন, তাহারই মহত্ব চোখে পড়ে। কিন্তু হারানবাবুর সেরূপ নহে। তাহার ব্রাহ্মত্ব বলিয়া একটা উগ্র আত্মপ্রকাশ অন্য সমস্তকে আচ্ছন্ন করিয়া তাহার সমস্ত কথায় ও কাজে অশোভন রূপে বাহির হইয়া থাকে। ইহাতে সম্প্রদায়ের কাছে তাহার আদর বাড়িয়াছিল, কিন্তু সুচরিতা পরেশের শিক্ষাগুণে সাম্প্রদায়িক সংকীর্ণতার মধ্যে আবদ্ধ হইতে পারে নাই বলিয়া হারানবাবুর একান্ত ব্রাহ্মিকতা সুচরিতার স্বাভাবিক মানবত্বকে যেন পীড়া দিত। হারানবাবু মনে করিতেন, ধর্ম সাধনার ফলে তাহার দৃষ্টিশক্তি এমন আশ্চর্য স্বচ্ছ হইয়াছে যে অন্য সকল লোকেরই ভালো মন্দ ও সত্যাসত্য তিনি অনায়াসেই বুঝিতে পারেন। এই জন্য সকলকেই তিনি সর্বদাই বিচার করিতে উদ্যত। বিষয়ী লোকেরাও পরনিন্দা পরচর্চা করিয়া থাকে, কিন্তু যাহারা ধার্মিকতার ভাষায় এই কাজ করে, তাহাদের সেই নিন্দার সঙ্গে আধ্যাত্মিক অহংকার মিশ্রিত হইয়া সংসারে একটা অত্যন্ত সুতীব্র উপদ্রবের সৃষ্টি করে। সুচরিতা তাহা একেবারেই সহিতে পারিত না। ব্রাহ্ম সম্প্রদায় সম্বন্ধে সুচরিতার মনে যে কোনো গর্ব ছিল না তাহা নহে, তথাপি ব্রাহ্ম সমাজের মধ্যে যাহারা বড় লোক, তাহারা যে ব্রাহ্ম হওয়ারই দরুন বিশেষ একটা শক্তি লাভ করিয়া বড় হইয়াছেন, এবং ব্রাহ্ম সমাজের বাহিরে যাহারা চরিত্রভ্রষ্ট, তাহারা যে ব্রাহ্ম না হওয়ারই কারণে বিশেষভাবে শক্তিহীন হইয়া নষ্ট হইয়াছে, এ কথা লইয়া হারানবাবুর সঙ্গে সুচরিতার অনেকবার তর্ক হইয়া গিয়াছে। হারানবাবু ব্রাহ্ম সমাজের মঙ্গলের প্রতি লক্ষ্য করিয়া
যখন বিচারে পরেশবাবুকেও অপরাধী করিতে ছাড়িলেন না, তখনই সুচরিতা যেন আহত ফণিনীর মতো অসহিষ্ণু হইয়া উঠিল। সে সময় বাংলাদেশে ইংরেজি শিক্ষিত দলের মধ্যে ভাগবত গীতা লইয়া আলোচনা ছিল না, কিন্তু পরেশবাবু সুচরিতাকে লইয়া মাঝে মাঝে গীতা পড়িতেন। কালীসিংহের মহাভারতও তিনি প্রায় সমস্তটা সুচরিতাকে পড়িয়া শুনাইয়াছেন। হারানবাবুর কাছে তাহা ভালো লাগে নাই। এ সমস্ত গ্রন্থ তিনি ব্রাহ্ম পরিবার হইতে নির্বাসিত করিবার পক্ষপাতী। তিনি নিজেও এগুলি পড়েন নাই। রামায়ণ, মহাভারত, ভগবদ গীতাকে তিনি হিন্দুদের সামগ্রী বলিয়া স্বতন্ত্র করিয়া রাখিতেন। ধর্মশাস্ত্রের মধ্যে বাইবেলই তাহার একমাত্র অবলম্বন ছিল। পরেশবাবু যে তাহার শাস্ত্রচর্চা এবং ছোটখাটো নানা বিষয়ে ব্রাহ্ম অব্রাহ্মর সীমা রক্ষা করিয়া চলিতেন না, তাহাতে হারানের গায়ে যেন কাঁটা বিঁধিত। পরেশের আচরণে প্রকাশ্যে বা মনে মনে কেহ কোনো প্রকার দোষারোপ করিবে, এমন স্পর্ধা সুচরিতা কখনোই সহিতে পারে না, এবং এইরূপ স্পর্ধা প্রকাশ হইয়া পড়াতেই হারানবাবু সুচরিতার কাছে খাটো হইয়া গেছেন। এইরূপে নানা কারণে হারানবাবু পরেশবাবুর ঘরে দিনে দিনে নিষ্প্রভ হইয়া আসিতেছেন। বরদা সুন্দরীও যদিচ ব্রাহ্ম অব্রাহ্মের ভেদ রক্ষায় হারানবাবুর অপেক্ষা কোনো অংশে কম উৎসাহী নহেন, এবং তিনিও তাহার স্বামীর আচরণে অনেক সময় লজ্জাবোধ করিয়া থাকেন, তথাপি হারানবাবুকে তিনি আদর্শ পুরুষ বলিয়া জ্ঞান করিতেন না। হারানবাবুর সহস্র দোষ তাহার চোখে পড়িত। হারানবাবুর সাম্প্রতিক উৎসাহের অত্যাচারে এবং সংকীর্ণতায়, নিরসতায় যদিও সুচরিতার মন ভিতরে ভিতরে প্রতিদিন তাহার উপর হইতে বিমুখ হইতেছিল, তথাপি হারানবাবুর সঙ্গে যে তাহার বিবাহ হইবে, এ সম্বন্ধে কোনো পক্ষের মনে কোনো তর্ক বা সন্দেহ ছিল না। ধর্মসামাজিক দোকানে যে ব্যক্তি নিজের উপরে খুব বড় অক্ষরে উচ্চ মূল্যের টিকিট মারিয়া রাখে, অন্য লোকেও ক্রমে ক্রমে তাহার দুর্মূল্যতা স্বীকার করিয়া লয়। এই জন্য হারানবাবু তাহার মহৎ সংকল্পের অনুবর্তী হইয়া যথোচিত পরীক্ষা দ্বারা সুচরিতাকে পছন্দ করিয়া লইলেই যে সকলেই তাহা মাথা পাতিয়া লইবে, এ সম্বন্ধে হারানবাবুর এবং অন্য কাহারও মনে কোনো দ্বিধা ছিল না। এমনকি পরেশবাবুও হারানবাবুর দাবি মনে মনে অগ্রাহ্য করেন নাই। সকলেই হারানবাবুকে ব্রাহ্ম সমাজের ভাবী অবলম্বন রূপে জ্ঞান করিত। তিনিও বিরুদ্ধ বিচার না করিয়া তাহাতে সায় দিতেন। এই জন্য হারানবাবুর মতো লোকের পক্ষে সুচরিতা যথেষ্ট হইবে কিনা, ইহাই তাহার চিন্তার বিষয় ছিল। সুচরিতার পক্ষে হারানবাবু কি পর্যন্ত উপাদেয় হইবে, তাহা তাহার মনেও হয় নাই। এই বিবাহ প্রস্তাবে কেহই যেমন সুচরিতার কথাটা ভাবা আবশ্যক বোধ করে নাই, সুচরিতাও তেমনি নিজের কথা ভাবে নাই। ব্রাহ্ম সমাজের সকল লোকেরই মতো সেও ধরিয়া লইয়াছিল যে হারানবাবু যেদিন বলিবেন আমি এই কন্যাকে গ্রহণ করিতে প্রস্তুত হইয়াছি, সেই দিনই সেই বিবাহরূপ তাহার মহৎ কর্তব্য স্বীকার করিয়া লইবে। এইভাবেই চলিয়া আসিতেছিল। এমন সময় সেদিন গোরাকে উপলক্ষ করিয়া হারানবাবুর সঙ্গে সুচরিতার যে দুই চারিটি উষ্ণ বাক্যের আদান প্রদান হইয়া গেল, তাহার সুর শুনিয়াই পরেশের মনে সংশয় উপস্থিত হইল যে সুচরিতা হারানবাবুকে হয়তো যথেষ্ট শ্রদ্ধা করে না। হয়তো উভয়ের স্বভাবের মধ্যে মিল না হইবার কারণ আছে। এই জন্যই বরদা সুন্দরী যখন বিবাহের জন্য তাগিদ দিতেছিলেন, তখন পরেশ তাহাতে পূর্বের মতো সায় দিতে পারিলেন না। সেই দিনই বরদা সুন্দরী সুচরিতাকে নিভৃতে ডাকিয়া লইয়া কহিলেন, তুমি যে তোমার বাবাকে ভাবিয়ে তুলেছ। শুনিয়া সুচরিতা চমকিয়া উঠিল। সে যে ভুলিয়াও পরেশবাবুর উদ্বেগের কারণ হইয়া উঠিবে, ইহার অপেক্ষা কষ্টের বিষয় তাহার পক্ষে কিছুই হইতে পারে না। সে মুখ বিবর্ণ করিয়া জিজ্ঞাসা করিল, কেন, আমি কি করেছি? বরদা সুন্দরী, কি জানি বাছা, তার মনে হয়েছে যে তুমি পানুবাবুকে পছন্দ করো না। ব্রাহ্ম সমাজের সকল লোকেই জানে পানুবাবুর সঙ্গে তোমার বিবাহ একরকম স্থির। এ অবস্থায় তুমি যদি... সুচরিতা, কই মা, আমি তো এ সম্বন্ধে কোনো কথাই কাউকে বলিনি। সুচরিতার আশ্চর্য হইবার কারণ ছিল, সে হারানবাবুর ব্যবহারে বারবার বিরক্ত হইয়াছে বটে, কিন্তু বিবাহ প্রস্তাবের বিরুদ্ধে সে কোনোদিন মনেও কোনো চিন্তা করে নাই। এই বিবাহে সে সুখী হইবে কি না হইবে, সে তর্কও তাহার মনে কোনোদিন উদিত হয় নাই, কারণ এ বিবাহ যে সুখ দুঃখের দিক দিয়া বিচার্য নহে, ইহাই সে জানিত। তখন তাহার মনে পড়িল, সেদিন পরেশবাবুর সামনেই পানুবাবুর প্রতি সে স্পষ্ট বিরক্তি প্রকাশ করিয়াছিল। ইহাতেই তিনি উদ্বিগ্ন হইয়াছেন মনে করিয়া তাহার হৃদয়ে আঘাত লাগিল।
এমন অসংযম তো সে পূর্বে কোনোদিন প্রকাশ করে নাই, পরেও কখনো করিবে না বলিয়া মনে মনে সংকল্প করিল। এদিকে হারানবাবুও সেই দিনই অনতিকাল পরেই আসিয়া উপস্থিত হইলেন। তাহার মনও চঞ্চল হইয়া উঠিয়াছিল। এতদিন তাহার বিশ্বাস ছিল যে সুচরিতা তাহাকে মনে মনে পূজা করে। এই পূজার অর্ঘ্য তাহার ভাগে আরো সম্পূর্ণতর হইত যদি বৃদ্ধ পরেশবাবুর প্রতি সুচরিতার অন্ধ সংস্কার বশত একটি অসঙ্গত ভক্তি না থাকিত। পরেশবাবুর জীবনের নানা অসম্পূর্ণতা দেখাইয়া দিলেও তাহাকে সুচরিতা যেন দেবতা বলিয়াই জ্ঞান করিত। ইহাতে হারানবাবু মনে মনে হাস্যও করিয়াছেন, ক্ষুণ্ণও হইয়াছেন। তথাপি তাহার আশা ছিল কালক্রমে উপযুক্ত অবসরে এই অযথা ভক্তিকে যথাপথে একাগ্র ধারায় প্রবাহিত করিতে পারিবেন। যাহা হোক, হারানবাবু যতদিন নিজেকে সুচরিতার ভক্তির পাত্র বলিয়া জ্ঞান করিতেন, ততদিন তাহার ছোটখাটো কাজ ও আচরণ লইয়া কেবল সমালোচনা করিয়াছেন এবং তাহাকে সর্বদা উপদেশ দিয়া গড়িয়া তুলিতেই প্রবৃত্ত ছিলেন। বিবাহ সম্বন্ধে কোনো কথা স্পষ্ট করিয়া উত্থাপন করেন নাই। সেদিন সুচরিতার দুই একটি কথা শুনিয়া যখন হঠাৎ তিনি বুঝিতে পারিলেন যে সেও তাহাকে বিচার করিতে আরম্ভ করিয়াছে, তখন হইতে অবিচলিত গাম্ভীর্য ও স্থৈর্য রক্ষা করা তাহার পক্ষে কঠিন হইয়া উঠিয়াছে। ইতিমধ্যে যে দুই একবার সুচরিতার সঙ্গে তাহার দেখা হইয়াছে, পূর্বের ন্যায় নিজের গৌরব তিনিও অনুভব ও প্রকাশ করিতে পারেন নাই। সুচরিতার সঙ্গে তাহার কথায় ও আচরণে একটা কলহের ভাব দেখা গিয়াছে। তাহাকে লইয়া অকারণে বা ছোট ছোট উপলক্ষ ধরিয়া কুতকুত করিয়াছেন। তৎসত্ত্বেও সুচরিতার অবিচলিত উদাসীন্যে তাহাকে মনে মনে হার মানিতে হইয়াছে এবং নিজের মর্যাদাহানিতে বাড়িতে আসিয়া পরিতাপ করিয়াছেন। যাহা হোক, সুচরিতার শ্রদ্ধাহীনতার দুই একটা লক্ষণ দেখিয়া হারানবাবুর পক্ষে তাহার পরীক্ষকের উচ্চ আসনে দীর্ঘকাল স্থির হইয়া বসিয়া থাকা শক্ত হইয়া উঠিল। পূর্বে এত ঘন ঘন পরেশবাবুর বাড়িতে যাতায়াত করিতেন না। সুচরিতার প্রেমে তিনি চঞ্চল হইয়া উঠিয়াছেন, পাছে তাহাকে এইরূপ কেহ সন্দেহ করে, এই আশঙ্কায় তিনি সপ্তাহে কেবল একবার করিয়া আসিতেন এবং সুচরিতা যেন তাহার ছাত্রী এমনই ভাবে নিজের ওজন রাখিয়া চলিতেন। কিন্তু এই কদিন হঠাৎ কি হইয়াছে, হারানবাবু তুচ্ছ একটা ছুতো লইয়া একাধিকবারও আসিয়াছেন এবং ততোধিক তুচ্ছ ছুতা ধরিয়া সুচরিতার সঙ্গে গায়ে পড়িয়া আলাপ করিবার চেষ্টা করিয়াছেন। পরেশবাবুও এই উপলক্ষে উভয়কে ভালো করিয়া পর্যবেক্ষণ করিবার অবকাশ পাইয়াছেন এবং তাহার সন্দেহ ক্রমে ঘনীভূত হইয়া আসিয়াছে। আজ হারানবাবু আসিতেই বরদা সুন্দরী তাহাকে আড়ালে ডাকিয়া লইয়া কহিলেন, আচ্ছা পানুবাবু, আপনি আমাদের সুচরিতাকে বিবাহ করবেন এই কথা সকলেই বলে, কিন্তু আপনার মুখ থেকে তো কোনোদিন কোনো কথা শুনতে পাইনে। যদি সত্যিই আপনার এরকম অভিপ্রায় থাকে তাহলে স্পষ্ট করে বলেন না কেন? হারানবাবু আর বিলম্ব করিতে পারিলেন না। এখন সুচরিতাকে তিনি কোনো মতে বন্দী করিতে পারিলেই নিশ্চিন্ত হন। তাহার প্রতি ভক্তি ও ব্রাহ্ম সমাজের হিতকল্পে যোগ্যতার পরীক্ষা পরে করিলেও চলিবে। হারানবাবু বরদা সুন্দরীকে বলিলেন, এ কথা বলাই বাহুল্য বলেই বলিনি। সুচরিতার 18 বছর বয়সের জন্যই প্রতীক্ষা করছিলাম। বরদা সুন্দরী কহিলেন, আপনার আবার একটু বাড়াবাড়ি আছে। আমরা তো 14 বছর হলেই যথেষ্ট মনে করি। সেদিন চা খাইবার সময় পরেশবাবু সুচরিতার ভাব দেখিয়া আশ্চর্য হইয়া গেলেন। সুচরিতা হারানবাবুকে এত যত্ন অভ্যর্থনা অনেকদিন করে নাই। এমনকি হারানবাবু যখন চলিয়া যাইবার উপক্রম করিতেছিলেন, তখন তাহাকে লাবণ্যের নতুন একটা শিল্পকলার পরিচয় দিবার উপলক্ষে আরো একটু বসিয়া থাকিতে অনুরোধ করিয়াছিল। পরেশবাবুর মন নিশ্চিন্ত হইল। তিনি ভাবিলেন তিনি ভুল করিয়াছেন। এমনকি তিনি মনে মনে একটু হাসিলেন। ভাবিলেন এই দুইজনের মধ্যে হয়তো নিগূঢ় একটা প্রণয় কলহ ঘটিয়াছিল, আবার সেটা মিটমাট হইয়া গেছে। সেই দিন বিদায় লইবার সময় হারান পরেশবাবুর কাছে বিবাহের প্রস্তাব পাড়িলেন। জানাইলেন এ সম্বন্ধে বিলম্ব করিতে তাহার ইচ্ছা নাই। পরেশবাবু একটু আশ্চর্য হইয়া কহিলেন, কিন্তু আপনি যে 18 বছরের কমে মেয়েদের বিয়ে হওয়া অন্যায় বলেন, এমনকি আপনি কাগজেও সে কথা লিখেছেন। হারানবাবু কহিলেন, সুচরিতা সম্বন্ধে এ কথা খাটে না, কারণ ওর মনের যেরকম পরিণতি হয়েছে অনেক বড় বয়সের মেয়েরও এমন দেখা যায় না। পরেশবাবু প্রশান্ত দৃঢ়তার সঙ্গে কহিলেন, তা হোক পানুবাবু, যখন বিশেষ কোনো
অহিত দেখা যাচ্ছে না, তখন আপনার মত অনুসারে রাধারানীর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করাটাই কর্তব্য। হারানবাবু নিজের দুর্বলতা প্রকাশ হওয়ায় লজ্জিত হইয়া কহিলেন, নিশ্চয়ই কর্তব্য। কেবল আমার ইচ্ছা এই যে একদিন সকলকে ডেকে ঈশ্বরের নাম করে সম্বন্ধটা পাকা করা হোক। পরেশবাবু কহিলেন, সে অতি উত্তম প্রস্তাব।